তাইলে আজকে আমরা আসলে আলোচনা করছি কি রসায়ন নন মেজর 1 কোর্সে 2021 সালে আপনাদের যে বোর্ড প্রশ্নটা আসছে এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে আপনাদের এই পরীক্ষায় আসতে পারে এবং আসবেই। হয়তো আজকে যে আলোচনাগুলো করব যে প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন আপনারা পাবেন। তো আপনারা জানেন যে আপনাদের ক বিভাগে ছোট প্রশ্ন থাকে এবং খ বিভাগে যে প্রশ্নগুলো আছে আমি খ বিভাগের আজকে প্রশ্নগুলো আলোচনা করব। চলেন আসলে আমরা দেখি কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনাদের রসায়ন নন মেজর 1 কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার খ বিভাগে যে প্রশ্ন আছে 10টা প্রশ্ন আপনাদের উত্তর করতে হয়, আপনারা জানেন। এবং খ বিভাগে আপনাদের 5টি প্রশ্ন উত্তর করতে হয়, 60টির মধ্যে 5টি। তো আমি আসলে আজকে আলোচনা করব এই প্রশ্নগুলা। চার পাশে 20 মার্ক আপনাদের জন্য থাকে, আপনারা সবাই অবগত আছেন। তো 21 সালের আমরা আসলে কি আলোচনা করতে যাচ্ছি, আপনারা 24-এর পরীক্ষার্থী, তো আপনাদের জন্য এই রিসেন্ট সালগুলো ইম্পর্টেন্ট। আমরা যদি আজকে লাইভ ক্লাসে ভালো সাড়া পাই এবং আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের আগ্রহ থাকলে আমি চেষ্টা করব আগামী ক্লাসে 22 সালের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 21 সালের খ বিভাগের প্রশ্নগুলা। আমরা একটু দেখি কোন কোন প্রশ্নগুলো আসছিল। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্যগুলো। হাইড্রোজেন পরমাণুর মডেল সম্পর্কে পরমাণুর গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্য, আপনারা জানেন এটা দ্বিতীয় অধ্যায়। আমি এই প্রশ্নটা আসছিল। তারপরে আসছিল গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্রসমূহ প্রতিপাদন করা। তারপরে আসছিল ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন। তারপরে আসছে নির্ধারণযোগ্য বুল এবং অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য লেখো। এবং জৈব যৌগের অংশের অর্থাৎ হাইড্রোকার্বন চ্যাপ্টার আপনাদের, যে পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করবেন। আরেকটা আসছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডিব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন। এবং আরেকটা প্রশ্ন, একটা গাণিতিকের সমস্যা আছে, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর বর্গমূল গড় ভরবেগ নির্ণয় করা। আমরা যদি পরে দেখি আরেকটা প্রশ্ন আমাদের, আমরা একটু নোটে যাব। তো আমরা আমাদের 9 নম্বর প্রশ্ন যেটা আসছিল, হ্যাঁ 8 নম্বর প্রশ্ন, একটা গাণিতিক সমস্যা আসছিল আপনাদের, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর বর্গমূল বর্গবেগ। আমি চেষ্টা করবো এই ম্যাথটাও করে দিতে আপনাদের। তারপরে আসে জৈব যৌগে অসম্পৃক্ততার 2টি পরীক্ষা। তো অর্থাৎ এই প্রশ্নগুলো, অর্থাৎ খ বিভাগের যে 60টি প্রশ্ন আপনাদের আসছিল, এর মধ্যে আপনাদের 5টি প্রশ্ন আনসার দেওয়ার কথা ছিল, বা এরকম 60টা প্রশ্ন আসবে, এর মধ্যে 5টি আপনারা আনসার করবেন। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো আমি সলভ করে দিলে আপনাদের 24 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সাথে থাকেন, কমেন্ট করেন, আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা আসলে মূল আলোচনায় যাই। আমরা একটু দেখি আমাদের, আমি একটু প্রথমে বলে নিই, হ্যাঁ একজনে কমেন্ট করছেন যে কোন বোর্ড এটা। স্যার এটা আসলে নন মেজর 1 কোর্সের 2021 সালের প্রশ্ন। পপি আক্তার বায়োলজি, আমি স্ক্রিনে একটু জুম করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি
আপনাদের আলোচনার সময় বলে দিব, এগুলা ইম্পর্টেন্ট না, আমি মুখে বলতেছি। ওকে, তাহলে চলেন আমরা আসলে আলোচনা শুরু করি। তো আমি আসলে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করতেছি খ বিভাগের, হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্য। আমি একসাথে 3টা প্রশ্ন বলে নিচ্ছি, যে হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্য এবং গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্র প্রতিপাদন। তো এটা আপনাদের 2য় অধ্যায়ের প্রশ্ন, এটা আপনাদের 7ম অধ্যায়ের প্রশ্ন। তো আমি এই 2টা প্রশ্ন প্রথমে আলোচনা করি, চলেন। ওকে, তো আমি একটু বোর্ডটা উপরে লিখে রাখি প্রশ্ন। বোর্ড প্রশ্ন 2021। আমরা খ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করব। খ বিভাগ, তো এই খ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করব। তো আমাদের যে প্রশ্নটা আমি আলোচনা করতেছি 2 নম্বরে একটা প্রশ্ন ছিল যে হাইড্রোজেনের মানে পরমাণুর গঠন সম্পর্কে বুর পরমাণু মডেলের স্বীকার্যগুলো, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে, এটা আমরা হাইড্রোজেন পরমাণু বলতে পারি, পরমাণুর গঠন সম্পর্কে বুরের স্বীকার্য সমূহ, বুরের স্বীকার্য সমূহ। এই যে স্যার একটা প্রশ্ন, অর্থাৎ আমি হাইড্রোজেন পরমাণু গঠন সম্পর্কে বুর পরমাণু মডেলের স্বীকার্যগুলো, এটা আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছেন, আপনারা জানেন এটা মোটামুটি বর্ণনামূলক ক্যাপশন। তারপর আমি আলোচনা করি আমরা পরীক্ষায় কিভাবে আসলে এই প্রশ্নটা লিখবো। তো হাইড্রোজেন আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। এই পরমাণুর গঠন সম্পর্কে একাধিক পরমাণুর মডেল আছে, তবে আমাদের সিলেবাসে সাধারণত বুর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল থাকে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এটা 1911 সালে ছিল, এবং ওই 1911 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূর করে বিজ্ঞানী নিলস বুর 1913 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল উপস্থাপনা করেন। আপনার কাছে ওই মডেলটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এই মডেলটা আসলে কি, পরমাণুর গঠন সম্পর্কে 3টি স্বীকার্য আছে। আমরা যদি এই 3টা স্বীকার্যকে আমরা, অর্থাৎ আপনি মনে রাখবেন বুর পরমাণু মডেলে আমরা 3টা পয়েন্ট আকারে লিখলে আমরা আসলে আনসারটা সহজে বুঝতে পারবো। উনি কি করছেন, পরমাণুর গঠন সম্পর্কে কক্ষপথের ধারণা, তারপরে কৌণিক ভরবেগের ধারণা এবং শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। তাহলে চলেন এই হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে বুরের স্বীকার্যের প্রথম স্বীকার্যটা আসলে কি। আমি যদি 1 নম্বর বলি, এটা আমরা পয়েন্ট আকারে লিখব। শক্তি স্তরের ধারণা, এটাকে আমি শক্তি স্তরের ধারণা অথবা কক্ষপথের ধারণা বলতে পারেন। শক্তি স্তরের ধারণা বা কক্ষপথের ধারণা। তো এটা আসলে কি, যে আমরা জানি পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আপনি এইভাবেই লেখা শুরু করবেন, চিত্র আঁকতে হবে না আপনার। তো বলবেন যে হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে নিলস বুর বা পরমাণুর গঠন সম্পর্কে নিলস বুরের স্বীকার্য সমূহের মধ্যে প্রথমটা হলো পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা বা শক্তি স্তরের ধারণা। তো এই শক্তি স্তরে উনি আসলে কি বলছেন, যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে।
ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে। অর্থাৎ আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু কোনো কক্ষপথের কথা বলা হয় নাই, কিন্তু বুর পরমাণু মডেলের এই যে পরমাণুর কক্ষপথের কথা বলা হয়েছে, অর্থাৎ এই শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। এই অর্থাৎ আমরা যদি বলি কিভাবে লিখবো, যে বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলাকে অরবিট বা শক্তি স্তর বলে। একে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন এর মান 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই জায়গায় n = 1, n = 2, n = 3। এই যে অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলে। এই শক্তি স্তরকে আমরা n দ্বারা প্রকাশ করি, n এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এগুলাকে যথাক্রমে আমরা k l m n k l m n o p এরকম কিউ পর্যন্ত আর কি 7টা শেল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই n এর মান জানা থাকলে আমরা বলতে পারি কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে। যেমন এই সূত্রটা হলো 2n², জাস্ট এতটুকুই আপনি বলবেন। স্যার আপনি কি বলবেন এই পয়েন্টে, আপনি যে বাংলা লেখাটা লিখবেন কি লিখবেন? আমি আবার বলি যে বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়, n এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এগুলাকে আমরা যথাক্রমে k l m n ইত্যাদি শেল দ্বারা প্রকাশ করি। n এর মান যত বাড়বে পরমাণুর আকার তত কি হবে? বড় হবে। এবং n এর মান জানা থাকলে কোন কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা 2n² সূত্র দ্বারা কি করতে পারি? নির্ণয় করতে পারি। আশা করি আমরা এই প্রথম পয়েন্টটা লিখতে পারবো। আচ্ছা, এখন আমি একটু পরে কমেন্টগুলো দেখব। দ্বিতীয় পয়েন্ট, শক্তি স্তরের ধারণা, এবং দ্বিতীয় হইল আসলে কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ধারণা। তো স্যার এটা আমরা একটু মনে রাখবো কিভাবে, যে কৌণিক ভরবেগের সম্পর্কে যে পরমাণুর বুর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্যটা আসলে কৌণিক ভরবেগের ধারণা। একেবারে সিম্পল ইস্যু, যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এই যে বিভিন্ন কক্ষপথে থেকে ঘুরে, তখন তার কৌণিক ভরবেগ mvr সমান nh/2π হয়। এখন আপনি শুধু বলবেন, এই জায়গায় আমাদের তো বুঝার শোনার তেমন কিছু নাই, যে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে থেকে যখন ইলেকট্রন, আপনি যে ল্যাঙ্গুয়েজটা কি লিখবেন আমি সেটা বলতেছি, যে কৌণিক ভরবেগের ধারণা পয়েন্টটা দিলেন, দিয়ে বলবেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনকালে, নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে থেকে আবর্তনকালে তার কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। এখন আপনি সাইডে বলে দিবেন আসলে যে এই জায়গায় কোনটা কি বোঝায়। যেমন এখানে এমটা হইলো ইলেকট্রনের ভর, এটার একটা মান আছে 9.11 × 10⁻31 কেজি। এটা আবার গ্রামেও লিখতে পারেন, 9.11 × 10⁻28 গ্রাম। আমি এসআই এককে লিখছি, বোর্ডের একক কেজি, সমস্যা নেই। তো আপনি বলবেন যে এখানে এমটা হইলো ইলেকট্রনের ভর, এইচ হইলো ফ্লাঙ্কের ধ্রুবক, এইচ হইলো কি ফ্লাঙ্ক ধ্রুবক, এটা একটা মান আছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আমরা এটা এসআই এককে লিখব। তো আপনি কি বলবেন, যে পরিচিতিটা শুধু দিয়ে দিবেন, বিটা হইলো ইলেকট্রনের বেগ, তারপরে আরটা হইলো কক্ষপথের ব্যাসার্ধ, আর পাইয়ের মান তো আমরা জানি, আর এন হইলো কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথে থেকে ইলেকট্রন ঘুরতেছে, কক্ষপথের সংখ্যা। ওকে স্যার, আপনি পরীক্ষার খাতায় কি লিখবেন, যে কৌণিক ভরবেগের ধারণা, এই পয়েন্টটা আপনি লিখবেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট
কক্ষপথে আবর্তনকালে তার কৌণিক ভরবেগ mvr সমান nh/2 এখানে mটা ইলেকট্রনের ভর, মানটা একটু লিখে দিলেন সাইডে, 9.11 × 10⁻31 কেজি অথবা 9.11 × 10⁻28 গ্রাম, গ্রাম এককে লিখতে পারেন, সমস্যা নাই। এই হলো ফ্লাঙ্কের ধ্রুবক, বি ইলেকট্রনের বেগ লিখলেন, আর কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের সংখ্যা। আশা করি আপনারা এই দুইটা পয়েন্ট লিখতে পারবেন। এখন তৃতীয়টা, আমরা তৃতীয় যে পয়েন্টটা লিখবো, ওনার প্রথম স্বীকার্য দ্বিতীয় স্বীকার্য চলে গেল, তৃতীয় স্বীকার্যটা আসলে কি? তৃতীয় স্বীকার্যটা আসলে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু পরমাণুর বর্ণালী নিয়ে কিছু বলা হয়নি, আপনারা জানেন। রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু বর্ণালী নিয়ে কিছু বলা হয় নাই। এই বুর পরমাণু মডেলে আসলে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এবং হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী, এটা থেকে আপনাদের কোয়েকশন আছে। এই জায়গায় কি ছিল? শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা, শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। এখন এটা আসলে এই তৃতীয় পয়েন্টটা আসলে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। আপনি তিনটা স্বীকার্য লিখবেন। শক্তির বিকিরণ সম্পর্কিত যে ধারণাটা ছিল, আমি এই চিত্রের মধ্যে একটু বসে বুঝাই দিই আপনাদের, যে বুর পরমাণু মডেলের একটা কথা হলো যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে অবস্থানকালে সে শক্তি শোষণও করে না, আবার শক্তি বিকিরণও করে না। সে কি করে না? শক্তি শোষণে, যেমন এই প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তখন সে শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। কিন্তু সে যখন কক্ষপথ চেঞ্জ করবে, তখন সে শক্তির, যেমন নিম্ন কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি এই প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যায়, তখন সে কি করবে? শক্তি শোষণ করবে। তখন একটা বর্ণালী সৃষ্টি হয়, শোষিত বর্ণালী। আবার একটা ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, তখন সে শক্তি বিকিরণ করবে। এই যে শক্তিটা, এই শক্তিটা আসলে কি আকারে আমরা পাবো? এই উনি বলছেন যে এই শক্তির পার্থক্য ডেল ই, এই শক্তির পার্থক্য ডেল ই সমান E2 - E1 ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটার উচ্চারণটা হলো নিউ, আমরা জানি এই নিউ মানে সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এখন আপনি আসলে এই জায়গায় একটু ল্যাঙ্গুয়েজ তো আমাকে লিখতে হবে, তাহলে আমরা আসলে কি লিখবো? যে মনে করি বলবেন এটাই যে বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে সে যখন কক্ষপথ পরিবর্তন করে, তখন সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে শক্তি শোষণ করে, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে শক্তি বিকিরণ করে। এক্ষেত্রে প্রথম কক্ষপথের শক্তি E1 এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি E2 হয়, তাহলে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে শক্তির পার্থক্য ডেল ই সমান E2 - E1 সমান এইচ নিউ। এটা তরঙ্গের আকারে আসবে। এইচ হইল গিয়ে ফ্লাঙ্কের ধ্রুবক, একটু আগে যে আমরা বলছিলাম, আর নিউ হইল গিয়ে সি বাই ল্যামডা, অর্থাৎ এটা আলোর কম্পাঙ্ক। আমরা 9-10 কি পড়ছিলাম স্যার, যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তরঙ্গ শব্দের চ্যাপ্টারে। এই জায়গায় এফ ইজ ইকুয়াল টু আসলে কি? বি বাই ল্যামডা। এই জায়গায় যে নিউ, এটা তো আলোর কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ককে আলোর বেগ হইলো, আমরা জানি এফ সমান বি বাই ল্যামডা, অর্থাৎ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। আলোর কম্পাঙ্কের ক্ষেত্রে আলোর বেগ সি আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই জন্যই আসলে আমরা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি 1 সেকেন্ডে বলে যাই টোটাল প্রশ্ন উত্তরটা আপনি কিভাবে আনসার করবেন। আপনারা জানেন এটা একটা বর্ণনামূলক কোয়েশ্চন, এই জন্য আমাকে একটু বেশি কথা বলতে হইতেছে। আমি আপনার পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন, যে হাইড্রোজেন পরমাণু বা পরমাণুর গঠন সম্পর্কে নিলস বুরের স্বীকার্য সমূহ, 3টা স্বীকার্য পয়েন্ট আকারে মনে রাখবেন। কক্ষপথের ধারণা, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে। এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এগুলাকে যথাক্রমে কে, এল, এম, এন ইত্যাদি শেল দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যত বাড়বে পরমাণুর আকার তত বড় হবে। তো এই এন এর মান জানা থাকলে কোন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা 2n স্কয়ার সূত্র দ্বারা নির্ণয় করতে পারবো। শেষ আমার প্রথম পয়েন্ট বলা শেষ, আমি এটা সম্পর্কে বলে ফেলছি। পরে বলবেন 2 নাম্বার, যে কৌণিক ভরবেগের ধারণা। ইলেকট্রন সমূহ নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ থেকে ইলেকট্রন আবর্তনকালে তার কৌণিক ভরবেগের মান, অর্থাৎ কৌণিক ভরবেগ mvr সমান nh/2 পাই। তখন এই জায়গায় আপনি পরিচিতিটা দিবেন, এমটা কি, বিটা কি, এইচ কি, এটা একটু লিখে দিলে আপনার হয়ে যাবে। শেষ আমাদের দ্বিতীয় পয়েন্ট।
এখন আছেন 3 নম্বর পয়েন্ট, এটা কি লিখবেন যে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। আপনি বলবেন যে বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন নির্দিষ্ট কোনো কক্ষপথে থাকা কালে সে শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। তবে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে সে শক্তি শোষণ করে, আবার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে শক্তি বিকিরণ করে। এই ক্ষেত্রে বিকিরিত শক্তি ডেল ই সমান E2 - E1 ইজিক্যাল টু এইচ নিউ এইচ সি বাই ল্যামডা। আশা করি আপনারা এটা পরীক্ষার খাতায় লিখতে পারেন। আপনারা কি লেখাটা দেখতে পাচ্ছেন বা প্রশ্নটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানান তো। আমরা অর্থাৎ খ বিভাগের প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, এখন আমরা পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমাদের পরের প্রশ্নটা ছিল হয়তো এরকম যে আপনারা কি যতটুকু পড়াইছি ততটুকু বুঝছেন কিনা একটু কমেন্টে জানান, সুবিধা হয়। একজন বলছেন সাজেশন অনুযায়ী পড়ান, এইভাবে আমরা স্যার এইটা আসলে সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা শর্ট সাজেশন ইতিমধ্যে সুদীপ্ত স্যার দিছে, তারপরে একটা শর্ট সাজেশন দেব। এই শর্ট সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যেগুলো আমি আলোচনা করতেছি। আপনাদের কোনো ক্লাসটা কি বুঝতে পারছেন আমাকে একটু কমেন্টে জানান। আমরা এই মুহূর্তে যে প্রশ্নটা আলোচনা করছি, হাইড্রোজেনের পরমাণু গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্য। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করব, গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস ও বয়েলের সূত্র প্রতিপাদন। গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্র প্রতিপাদন। ও প্রথম প্রশ্নটা যদিও আমাদের বর্ণনামূলক ছিল, এটা গাণিতিক সমস্যা, আশা করি আপনাদের সবার কাজে লাগবে। এটা কিন্তু গাণিতিক মানে আপনাদের বুঝার বিষয় আছে। তাহলে আমরা এখন যে প্রশ্নটা আলোচনা করব, প্রশ্নটা হলো গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস ও বয়েলের সূত্র প্রতিপাদন। তাহলে চলেন আমরা আসলে এই প্রশ্নটা একটু দেখি। ওকে, তো প্রথম প্রশ্নটা একটু বিরক্তিকর ছিল, বর্ণনামূলক। তাহলে আমরা এখন দ্বিতীয় যে পরে যে প্রশ্নটা আলোচনা করতেছি, এখন কি বলেন তো, যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস ও বয়েলের সূত্র প্রতিপাদন। গ্যাসের গতীয় সমীকরণ থেকে, এটা আপনাদের সপ্তম অধ্যায়, চ্যাপ্টারের নাম গ্যাসের সূত্র সমূহ। তো চলেন আমরা আসলে এই প্রশ্নটা একটু আলোচনা করি। গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র প্রতিপাদন। হ্যাঁ, এই প্রশ্নটা আপনারা গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্র প্রতিপাদন, এটা আপনারা জানেন। ওই যে আমার গ্যাসের গতীয় সমীকরণ হলো পিবি সমান 1/3 mn c²। এই জায়গা থেকে আমি আসলে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র প্রতিপাদন করব। এটা আপনাদের সপ্তম অধ্যায়। আমি একটু বলে রাখি, আপনারা যারা সপ্তম অধ্যায় আমাদের পেইড কোর্সে যুক্ত ছিলেন, তারা এটা ক্লাস 7-এ মনে হয় আলোচনা করা হয়েছিল এই টপিকটা নিয়ে। আচ্ছা, তবে একটু বুঝার ব্যাপার আছে, আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা এখন গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্রটা প্রতিপাদন করব। তাহলে চলেন আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্রটা প্রতিপাদন করি।
চলেন, আমাদের এখনকার প্রশ্নটা হইল গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র প্রতিপাদন। গ্যাসের গতীয় সমীকরণ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদের সময় এটা পেতে পারেন। গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল ও চার্লসের সূত্র প্রতিপাদন। বয়েল ও চার্লসের সূত্র প্রতিপাদন আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি, এই প্রশ্নটা আপনাদের কোন সালে আসছিল? আমরা যদি বলি এনইউ 2021 সালে, এবং এটা বারবার কিন্তু আপনাদের পরীক্ষায় আসে এবং আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো স্যার, আমরা একটু দেখি গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র সমীকরণ প্রতিপাদন। আচ্ছা, আমরা যদি বয়েলের সূত্র আগে প্রতিপাদন করতে যাই, বয়েল, স্যার বয়েলের সূত্রটা আসলে কি? আমরা ইন্টারমিডিয়েট লেভেলে কেমিস্ট্রিতে এটা পড়ছি খুব সবাই, বা ফিজিক্সেও আপনারা যারা আছেন তারা আরো ভালো জানবেন। তো বয়েলের সূত্রটা আসলে আমরা কিভাবে মনে রাখছিলাম? এই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, বয়েল আমরা এরকম মনে রাখছিলাম যে বয়েলের সূত্রটা হলো, বয়েল মানে সিদ্ধ করা। আমরা যদি ইংরেজিতে বলি বয়েল, এর বাংলা অর্থ সিদ্ধ করা। তো বয়েল সিদ্ধ করতে টেম্পারেচার লাগে। তখন আমরা বলছিলাম স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রটা আসলে এটাই, বি সমানুপাতিক 1/p। বয়েলের সূত্রটা আসলে কি? বি সমানুপাতিক 1/p। এই জায়গায় টি যখন স্থির, টিটা যখন স্থির, আমরা এইভাবে আসলে মনে রাখি যে বয়েল টি স্থির। মানে আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের তো সূত্রটা বিপিটি এগুলোর মধ্যে। এখন কখন কোনটা স্থির থাকে সেটা আপনার মনে রাখা, যেমন চার্লসের সূত্র, চার্লস মানে চাপ, তখন পি স্থির থাকবে, ওইভাবে একটু মনে রাখবেন। তো বয়েলের সূত্রটার সময় আপনি সূত্রটা বিবৃতি লেখার সময় তো ভুলে যেতে পারেন, তাইলে আসলে আপনি এইভাবে মনে রাখবেন, বয়েল মানে সিদ্ধ করা, সিদ্ধ করতে তাপ লাগে, মানে টেম্পারেচার, ওই টেম্পারেচারটা স্থির থাকবে। তাহলে বয়েলের সূত্রটা আসলে কি ছিল? আলটিমেটলি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমি আর এত ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা প্রতিপাদনটা দেখি। তো আপনি এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন যে আমরা আসলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন করতে যাচ্ছি। গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন। তা আপনি বলবেন এরকম যে আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণ অনুযায়ী, গ্যাসের গতীয় সমীকরণ অনুযায়ী গ্যাসের গতীয় সমীকরণ আমরা কি জানি? পিবি সমান 1/3 mn/c²। এটাই আমাদের গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ হতে আমরা পাই। আসলে এটা কি? পিবি সমান 1/3 mn/c²। স্যার, এখন আমি এই সমীকরণটা থেকেই আসলে আমি বি সমানুপাতিক 1/p এই জায়গায় আমরা যাব। তাইলে আসলে আমরা আসলে কি করব একটু দেখেন। আমরা কি করব, নবম দশম শ্রেণীতে আমরা পড়ছিলাম যে গতিশক্তি E = 1/2 mv²। তা আমরা এই জায়গায় গতিশক্তিটা, এই জায়গায় মোট গতিশক্তি ফরম্যাটে আমরা যাব। আমরা নবম দশম শ্রেণীতে আসলে কি পড়ছিলাম স্যার? যে গতিশক্তি E = 1/2 mv²। আমি ফিজিক্সের ভাষায় বললাম। এই গতিশক্তিকে আমরা অনেক সময় আবার নতুন বইয়ের টি দ্বারাও প্রকাশ করা হয়। তো E = 1/2 mv²। তো এই যে গতিশক্তি, আমরা একটা 1/2 mv², m ভর, বি ইলেকট্রন বস্তুর বেগ, এরকম ছিল। তো আমরা আসলে কি করব, এই জায়গায় গ্যাসের অণুর, একটা অণুর গতিশক্তি যদি আমি করতে চাই 1/2 mc² আনবো। এই জায়গায় একটু আমি সাজাবো এটাকে, দেখেন। আমি আচ্ছা, ডিজিটাল বোর্ডে আমি আসলে খুব নিয়মিত ক্লাস নিই নাই, এই জন্য আমার একটু সমস্যা হতে পারে।
তো দেখেন স্যার, আসলে আমরা একটি হাফ এমবি স্কোয়ারটা আমরা আনতে চাচ্ছি। বি বলতে আসলে আমি সি, গ্যাসের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। তো দেখেন আমরা কি করি, আমি 2/3 ইন্টু 1/2 এম সি স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় এনটা রয়েছে, এনটা আমি একটু সরাই লিখে ফেলি, এন ইন্টু এন দিয়ে দিই, সমস্যা নেই। স্যার দেখেন তো আমার এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যে আমি আপনার ফোকাসটা আসলে কোথায় রাখতে হবে। আমরা এই প্রতিপাদনটা করতে, মানে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা যখন কি বলে বয়েলের সূত্রে যাব, তখন আমাকে এই যে মোট গতিশক্তি, আমরা একটা জানি গ্যাসের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, গ্যাসীয় অণুগুলার যে মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এই যে মোট গতিশক্তি পয়েন্টে আমরা যাইতে হবে। এখন এই মোট গতিশক্তি পয়েন্টে যাওয়ার জন্য আমি এই জায়গায় ওই যে গতিশক্তির ইকুয়েশন ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, ওই জায়গাটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করবো আর কি। তাহলে আমি আসলে কি করতেছি, যে হাফ এমসি স্কোয়ার আনার জন্য আমি এটাকে এভাবে সাজায় লিখতে পারি। যদি 2 কেটে দিই তাহলে তো আমার ইকুয়েশন উপরটা হয়েছে। আচ্ছা, এখন দেখেন হাফ এমসি স্কোয়ার এবং এন সংখ্যক, এটার একটি অণুর গতিশক্তি। আমি যদি বলি এন সংখ্যক, তাহলে এইটার সম্পর্কে আমরা কি লিখতে পারি, মোট গতিশক্তি। এর মানে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 2/3 ইন্টু মোট শক্তি। কি লিখতে পারি, মোট শক্তি, মোট গতিশক্তি। বলেন তো মোট গতিশক্তি কেন লিখছি, হাফ এম সি স্কোয়ার তো একটি অণুর, আর এন সংখ্যক আছে মানে কি মোট গতিশক্তি। তাইলে আমরা পিভি সমান 1 তার এম এন সি স্কোয়ারটা আমি কি করলাম, যে আমি গতিশক্তিতে নিতে হবে। তো গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার উপরে আমরা হাফ এম সি স্কোয়ার, আমি আসলে হাফ এম সি স্কোয়ার লিখে ফেলছি। ওইটাকে সাজাই, যেহেতু একটা টু দিছি আমি নিচে, উপর একটা টু দিয়ে সাজাই নিলাম। এখন যেহেতু এটা এন সংখ্যক আছে, এই জন্য এটা আসলে কি মোট গতিশক্তি। স্যার এটাকে আমরা ইকুয়েশন 1 নাম্বার 1 সমীকরণ 1 দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কি এই সাজানোটা বুঝছি, যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে যে 2/3 ইন্টু মোট গতিশক্তিতে আমরা গেলাম, এই জিনিসটাকে আমরা সবাই বুঝতে পারছি? একটু দেখেন তো, এই জায়গায় যদি আমরা যাইতে পারি, বুঝতে পারি, তাহলে এখন আমরা আমরা আসলে কি জানি, যে গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আপনি বাংলা এই লাইনটা লিখবেন, যে আমরা জানি গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আবার আমরা জানি, আমি আর বাংলাটা লিখছি না, এই জায়গায় কি লিখবেন বলবেন, যে আমরা জানি গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমি যদি ইকুয়েশনটা শুধু লিখি, মোট গতিশক্তি, মোট গতিশক্তি মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, সমানুপাতিক পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। আচ্ছা স্যার, পরম তাপমাত্রাকে আমরা আসলে কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা। আমি আর পরম তাপমাত্রা, তাহলে আমরা কি জানি, গ্যাসের অনুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এই পরম তাপমাত্রাটাকে আমরা আসলে টি দ্বারা প্রকাশ করি। আমি এই জায়গায় পরম তাপমাত্রা না লিখে টি লিখে ফেলি, ক্যাপিটাল টি। পরম তাপমাত্রা, মোট গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। এখন আমরা এই সমানুপাতিক থাকলে তো আর গাণিতিক সমস্যা সলভ করতে পারতেছি না, বা আমরা এটাকে কি করব, মোট গতিশক্তি এই সমানুপাতিক সমান কে ইন্টু টি। আমরা এটা তো লিখতেই পারি, সমস্যা তো নাই। এই সমানুপাতিক ধ্রুবক কে হইল সমানুপাতিক ধ্রুবক। এখন আপনি কি করবেন, সমীকরণ নাম্বার আমরা দিয়ে দিলাম 2, সমীকরণ নাম্বার আমরা কি দিয়ে দিলাম 2। এখন আমরা এই 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আসলে কি লিখতে পারি, স্যার আমাদের এই জায়গায় কিন্তু এদিকে কি আছে, বাম পাশে টিবি আছে। এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? একটু কমেন্টে বলেন তো। স্যার আমরা এই সমীকরণের রিঅ্যারেঞ্জমেন্টটা, সমীকরণ 1 এবং 2 কিভাবে আসলো সেটা কি বুঝতে পারছি?
তো এখন এই জায়গা থেকে আমি এই দুইটা সমীকরণ থেকে আসলে এই দুইটা সমীকরণ যদি আমরা বানাইতে পারি তাহলে আসলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকেই বয়েলের সূত্রতে চলে যেতে পারবো। তাহলে আমরা আসলে কি করব, যে সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই, কি পাই, সমীকরণ 1 এবং 2 হতে পাই। এই যে মোট গতিশক্তির পরিবর্তে আমরা আসলে কি লিখতে পারি, যে এই 1 এবং 2 আমি লিখতে পারি পিবি সমান 2/3 ইন্টু কেটি, অর্থাৎ এই মোট গতিশক্তির পরিবর্তে আমি কি লিখতে পারি, কে টি লিখতে পারি। দেখেন এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা। এই জিনিসটা না বোঝার তো কিছু নাই, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারতাম যে 2 নং হতে মোট গতিশক্তির মান 1 নং এ বসায় পাই। এই 2 নং হতে এই যে মোট গতিশক্তি আছে আমাদের, মোট গতিশক্তি, এই যে মোট গতিশক্তি কে টি এর মান 1 নং এ বসাইয়া পাই, বা 1 এবং 2 হতে পাই, এটাও লিখতে পারি। আচ্ছা স্যার, এখন আমরা পাইলাম। এখন একটা জিনিস দেখেন, আমার আসলে মূল টার্গেটটা কি, বি সমানুপাতিক 1/পি হবে। একটা জিনিস দেখেন, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যখন আসলে স্থির থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট মান, তখন আমার এটা তো ধ্রুবক, এই সংখ্যামান একটা ধ্রুবক, অর্থাৎ স্থির তাপমাত্রায় এই আমার টি আমি বলতেছি স্থির, কে তো এমনি ধ্রুবক, আর এই সংখ্যামান এই টোটালটা মিলে একটা ধ্রুবক। স্থির তাপমাত্রা যখন কনস্ট্যান্ট, এই সম্পূর্ণটা একটা নির্দিষ্ট মান হবে, তো এটা সমান আসলে কি হবে, ধ্রুবক। তখন আমরা আসলে লিখতে পারি স্থির তাপমাত্রায়, আমরা কি লিখতে পারি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 2/3 ইন্টু কে টি সমান কে প্রাইম দিয়ে দিলাম, এই পুরাটাকে আমি কে প্রাইম সমান ধ্রুবক, সমান কি ধ্রুবক। তাপমাত্রা যখন স্থির থাকবে তখন এই কে তো এমনি সমানুপাতিক ধ্রুবক, এই পুরাটাকে আমি ধ্রুবক ধরতে পারি। তো এইটা সমান কে প্রাইম দিলাম, কে প্রাইম সমান আসলে কি ধ্রুবক, অর্থাৎ আলটিমেটলি হচ্ছে এটা কি, পিবি সমান ধ্রুবক। আমরা কি লিখতে পারি এখন, পিবি সমান ধ্রুবক। আমি একটু নেক্সট পেজে যাই, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, আমি এই জায়গায় শেষ করে ফেলি, এই কর্নারে। আমি যদি এখন একটু ইকুয়েশনটা মুছে ফেলি, আশা করি সমস্যা হওয়ার কথা না, তাহলে আমরা একটা পেজই সলভ হয়ে গেল আর কি। তো দেখেন আমরা একটু যে এই সম্পূর্ণটা আমরা স্থির তাপমাত্রায় যদি এটা সমান ধ্রুবক লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, পিবি সমান ধ্রুবক। পিবি সমান আসলে কি লিখতে পারি, ধ্রুবক, বা কে কে বা ধ্রুবক আমরা যেটাই বলি, কে প্রাইম। আমরা এটা সম্পর্কে আসলে কি লিখছিলাম, কে প্রাইম। বা আমি যদি এটাকে লিখি, বা আমার মেইন এই দিকে আপনার একটু নজর নিব, আমার আসলে বয়েলের সূত্রটা কি ছিল, বি সমানুপাতিক, সমানুপাতিক এখন লিখবো না, আমরা পরের লাইনে লিখি, শর্টকাট করার প্রয়োজন নাই। দেখেন তো, বা বি সমান এই ধ্রুবক মানে কি, আমরা কে প্রাইম ছিল, এটাকে আমি ধ্রুবকটা কে প্রাইম লিখে ফেললাম, আর এই জায়গায় চলে গেল পি। এখন আসেন, বা বি এই ধ্রুবক এবং সমান এই দুইটা মিলে কি হয়ে যায়, সমানুপাতিক। আমি যদি এই ধ্রুবকটা বাংলায়ও লিখি সমস্যা নাই, কে প্রাইম লিখলেও সমস্যা নাই, এই ধ্রুবক এবং সমান মিলে কি হয়ে যায়, সমানুপাতিক। আর উপরে আছে 1 পি। এই আসলে কি, এর মানে কি, এটা আসলে কার জন্য সঠিক, স্থির তাপমাত্রায়, যখন টিটা আমার স্থির। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি এই জায়গায় লিখবেন, তা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের কি ব্যস্তানুপাতিক। দেখেন তো সবাই এটা বুঝছেন কিনা, আমাকে একটু কমেন্টে জানান। এই যে স্যার, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন আমাদের হয়ে গেছে। এখন আমরা পড়বো চার্লসের সূত্র প্রতিপাদন। দেখেন তো বুঝছেন কিনা,
একটু আমাকে একটু কমেন্টে জানান সবাই। আচ্ছা, আমি এই পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখবেন, আপনারা যারা নন মেজরে, আমি জানি কেমিস্ট্রি নিয়ে খুব গবেষণা করার সুযোগ নেই, আপনার আলটিমেটলি পরীক্ষায় ভালোভাবে লিখতে পারলেই আসলে আপনার হইল। তো আমি স্যার, আপনার প্রশ্ন, স্যার আমি এই প্রশ্নটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? দেখেন, গ্যাসের গতীয় সমীকরণটা আসলে কি? আমরা জানি পিবি সমান 1/3 mL/স্কয়ার। এটাকে আমি যাবো কোথায়? বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা আসলে কি? বি সমানুপাতিক 1/পি। এখন আপনি কি করবেন, মনে রাখবেন যে এই টাইপের প্রতিবেদনে আমাকে গ্যাসের গতীয় মোট গতিশক্তির ইকুয়েশনে যাওয়া লাগে, কারণ আমাদের একটা মোট গতিশক্তি সমানুপাতিক টি একটা সম্পর্ক আছে। এখন এই গতিশক্তিতে যাইতে হলে আমরা জানি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তো গ্যাসের ক্ষেত্রে এটা হবে হাফ এম সি স্কোয়ার। আমি কি করব, এটাকে একটু সাজায় লিখবো। দেখেন আমি এই জায়গাটা থেকে কিভাবে আমি গতিশক্তিটা আনতে পারি। তো আমি এই জায়গায় কি করলাম, যে আমার তো গতিশক্তি আনা লাগবে, এই জায়গায় আমি হাফ এম সি স্কোয়ার লিখে ফেললাম আমার প্রয়োজন অনুযায়ী। এখন আমি এটাকে একটু সাজাইতে চাই, যেহেতু আমি হাফ দিছি, এই জায়গায় আমি একটা 2 উপরে দিলাম, আর নিচের 3 তো আছেই, আর এন সংখ্যক। এখন এইটা হাফ এম সি স্কোয়ার হলো একটি অণুর গতিশক্তি, আর এন মানে মোট গতিশক্তি। তখন এই মোট গতিশক্তি আমি লিখলাম যে পুরোটা সম্পর্কে আমি মোট গতিশক্তি। এখন আমরা জানি কোন গ্যাসীয় পদার্থের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ মোট গতিশক্তি ইকুয়েশন টি টি, আমরা এই সমানুপাতিক ধ্রুবকটা দিলাম, তাহলে কে টি। এখন এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 থেকে আমরা আসলে কি লিখতে পারি, যে পিবি সমান 2/3 কেটি। এখন আমি আসলে মেইন টার্গেটটা হলো ব্যস্তানুপাতিক কখন হয়, যখন একই পাশে দুইটা রাশি থাকে। তখন আমার টার্গেট আসলে এই পুরো সম্পূর্ণটা, যেহেতু স্থির তাপমাত্রা এই অংশটা ধ্রুবক আমি লিখতে পারি, অর্থাৎ 2/3 ইন্টু কে টি ইজিক্যাল টু কে প্রাইম ইন্টু ধ্রুবক আমি লিখে ফেললাম, যে পিবি সমান ধ্রুবক। এখন আমি আমার মেইন টার্গেটটা আসলে কোথায় যাবো, আমি বয়েলের সূত্র। আমি বিটা এই পাশে রেখে পিটাকে নিয়ে দিতে পারি, এই ধ্রুবকের সমানে মিললে সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক 1/পি। আশা করি বুঝতে পারছেন। তারেক রহমান প্রশ্ন করছেন যে বুঝিয়ে দেন, একটু জানাবেন যে আসলে বুঝছেন কিনা। অর্থাৎ আপনি আসলে মনে রাখবেন যে আমার দুইটা ইকুয়েশন, আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আমি এখন চলে যাব গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র। স্যার আমি একটা জিনিস রাখি, চার্লসের সূত্র কিন্তু আমাদের এই এতটুকু পর্যন্ত যেতেই হবে, মানে এতটুকু পর্যন্ত আমরা যাবই, মানে কমন। অর্থাৎ আপনি যে বারবার আলাদা করে নতুন করে শিখতে হবে তা না। কেউ একজন আমাকে একটু কমেন্টে জানান এটা বুঝছেন কিনা, তাইলে আমি গ্যাসের গতীয় সমীকরণ থেকে আসলে কোথায় চলে যাব, চার্লসের সূত্রে চলে যাব। একটু কমেন্টে জানাইলে সুবিধা হয়। তো চলেন আমরা পরের টপিকটা আসলে পড়ি, গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র। আপনারা যদি এই লাইভ ক্লাস করে মনে হয় যে এটা আসলে লিখিত নোট প্রয়োজন, আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদের এই নোটটা দিয়ে দিব। মানে যে প্রশ্নগুলো আমরা আসলে পড়াচ্ছি, এটা যদি আপনার মনে হয় যে গুছানো নোট প্রয়োজন, আপনি পাচ্ছেন না, আমি আসলে নোটটা দিয়ে দিতে পারবো যদি ইনবক্সে নক করেন। তাইলে এখন চলেন আমরা আসলে পরের প্রশ্নটা চলে যাই, গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র। গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র।
গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র। গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র। চার্লসের সূত্র স্যার একটু আগেরটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা কোনো ব্যাপারই না। চার্লসের সূত্র চলেন আমরা আসলে একটু দেখি। আপনি ওই সেম আগের মতো বলেন যে আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণ, আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণটা কি, পিবি সমান 1/3 mn/c²। এটা আমরা জানি। এখন আমরা আসলে কি করব, সেম টার্গেট, আমরা আসলে এটাকে গতিশক্তিতে নিতে চাই। মনে আছে আমি একটু আগে বলছিলাম পিবি সমান কি নিবেন, 1/2 mc² আমরা লিখবো। এখন এই জায়গায় আমি কি লিখবো, আসলে আমার যেটা প্রয়োজন 1/2 mc²। এখন আমার বাকি আছে কি, আমি একটা 2 বেশি লিখে ফেলছি, আমি এই জায়গায় উপরে 2 3 এই কাটাকাটি করলে এই হয়ে যাচ্ছে, আমি বাইরে লিখে ফেললাম n। এই যে স্যার 1/2 mc² n, এই টোটালটা মিলে আমি লিখতে পারি কি মোট গতিশক্তি, কি লিখতে পারি মোট গতিশক্তি। তাহলে বা পিবি সমান 2/3 ইন্টু মোট গতিশক্তি, মোট গতিশক্তি। আচ্ছা এখন আমরা কি জানি যে কোন গ্যাসীয় অণুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আপনি লিখবেন, আবার আমি আর বাংলা ল্যাঙ্গুয়েজটা লিখতেছি না, যে কোন গ্যাসীয় পদার্থের অণুসমূহের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ মোট গতিশক্তি। হ্যাঁ আমরা ইকুয়েশন এটাকে 1 দিয়ে দিব, 1 নম্বর সমীকরণ। আচ্ছা এটা মোট গতিশক্তি সেম আগের মতো, মোট গতিশক্তি সমানুপাতিক পরম তাপমাত্রা। এখন আমরা এই পরম তাপমাত্রা ইকুয়েশন কি করব, যে মোট গতিশক্তি সমান কে টি, এটাকে আমরা দিয়ে দিব 2 নম্বর সমীকরণ। দেখেন তো হুবহু আগের মতো, আমরা আগেরটা যেভাবে করছিলাম অর্থাৎ বয়েলের সূত্র প্রতিপাদন যেভাবে করছিলাম, চার্লসের সূত্র কিন্তু আমাদের এই পর্যন্ত কমন পড়ে গেছে বলতে পারি আমরা। এখন আমরা আসলে কি করব, সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই। আচ্ছা এখন চার্লসের মেইন সূত্রটা আসলে কি ছিল আপনাদের কি মনে আছে? চার্লস মানে চাপ, পি স্থির। আসলে আমাদের মেইন সূত্রটা কিসের মধ্যে হয়, বিপিটি। আমার পি যদি স্থির থাকে তাহলে সমীকরণটা হবে বি সমানুপাতিক টি। এই ছিল আমাদের চার্লসের সূত্র, যে স্থির চাপে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমে, অর্থাৎ চার্লসের সূত্রটা হলো বি সমানুপাতিক টি। এখন আমরা আসলে বি সমানুপাতিক টি তে চলে যাব। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আর এতটুকুর মধ্যে কিন্তু নতুন কিচ্ছু নাই, আমরা আগে যে বয়েলের সূত্র প্রতিপাদনের যতটুকু করছিলাম ঠিক ততটুকুই। ক্লাসের পিডিএফটা ওকে দিয়ে দিব। আচ্ছা এখন আমরা আসলে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, তো এই প্রতিপাদনটা কি আগের প্রতিপাদনের ঠিক হুবহু এতটুকু না? এখন আমরা চার্লসের সূত্রের প্রতিপাদন অর্থাৎ বি সমানুপাতিক টি, এখন 1 এবং 2 হতে সেম পাই। আমরা কি পাই, আমি কি করব, এই মোট গতিশক্তির মানটা এই জায়গায় বসাই দিব, অর্থাৎ আমি বলতে পারি 2 নং সমীকরণ হতে মান 1 নং এ বসাইয়া বা এত হতে পাই, সমীকরণ এত হতে পাই। কি পাই দেখেন, পারবেন আপনারা, পিবি সমান ওই যে 2/3 মোট গতিশক্তির জায়গাতে আমি কেটি লিখব। এখন দেখেন আমার স্থির আসলে কি, পিটা স্থির, আমি পিটাকে এইদিকে নিয়ে যাব। আমার মেইন টার্গেটটা হলো যে আমার বি এবং টি এর মধ্যে আমি সম্পর্ক স্থাপন করতে চাই। এর মানে বাকি অংশটাকে আমি ধ্রুবক বানাইতে হবে, আর কিছু না। ওই আগের মতো, আগে কি করছিলাম স্যার, বি সমানুপাতিক 1/p, তখন আমার আসলে বি আর পিটা থাকা জরুরি ছিল। এখন এই মুহূর্তে আমি যেটা প্রমাণ করতে চাই, বি সমানুপাতিক টি, বাকি অংশটা ধ্রুবক হবে। এখন আমি আসলে কি করি দেখেন, বা এই দিকে বিটা থাকলো, আমি পিটা এইদিকে আছে, আমি চাইলে কি এই জায়গায় নিতে পারি না, 2/3 পি, পিটা আমি এই জায়গায় নিতেই পারি, উপরে আছে নিচের রাশি, তারপরে কে ইন্টু কে, আর হইল গিয়া ইন্টু টি, এক কথাই আমি ইন্টু দিলাম।
এখন আমরা আসলে 2k উপরে, এটা আমরা কেটাকে উপরেই লিখে ফেলি। আমার এই কে উপরে থাকতে পারে, পুরোটাই মুছে ফেলি। আচ্ছা, তো আমরা এই জায়গায় 2/3 কে উপরে থাকলো, আমি কি করলাম, এই পিটাকে এই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমার কি টি, আমরা বুদ্ধি করে টিটাকে একটু সরাইয়া লিখলাম টি। এখন আসলে দেখেন, স্থির চাপে আমি বলতেছি আমার এই যে চার্লসের সূত্রটা, যখন পিটা স্থির, পিটা যদি স্থির থাকে মানে এটা একটা কনস্ট্যান্ট মান থাকে, তাইলে কে তো এমনি ধ্রুবক, সুতরাং এই অংশটা, এই সম্পূর্ণ অংশটা কি হবে, একটা ধ্রুবক হবে, অর্থাৎ এই অংশটা ধ্রুবক হবে। ওখানে আমি বলতে পারবো যে স্থির চাপে, কি চাপে, স্থির চাপে, স্থির চাপে আসলে কি হবে, 2k বাই 3p সমান ধ্রুবক সমান কে প্রাইম, আমি এটাকে কে প্রাইম ধরে ফেললাম। আমার যখন চাপটা স্থির থাকবে তখন এই অংশটা কি হবে, ধ্রুবক হবে। তখন আমি এখন আমি কি লিখতে পারি, আমি এই পাশে লিখে ফেলি, অর্থাৎ বি সমান ধ্রুবক ইন্টু টি। এখন এই ধ্রুবকের জায়গায় আমি কে প্রাইমও লিখতে পারি, অথবা বাংলায় লিখলেও হবে। ধ্রুবক এবং সমান, এই সমান এবং ধ্রুবকে মিলে কি হইতে পারে, সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। এই যে, অর্থাৎ আপনি ল্যাঙ্গুয়েজটা লিখবেন, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিব, আশা করি বুঝতে পারছেন। তাইলে আমরা দুইটা প্রশ্ন আলোচনা হয়ে গেল, যে হাইড্রোজেন পরমাণু গঠন সম্পর্কে বুর পরমাণু মডেলের স্বীকার্য, এবং গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েল এবং চার্লসের সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়। আমার মনে হয় যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের এই পড়াটা একবারে স্থায়ীভাবে রেডি হয়ে যাবে আর কি। ওকে স্যার, তাহলে চলেন আমরা এখন পরে আমাদের কোন প্রশ্নটা আছে সেটা আলোচনা করি। এখন হ্যাঁ, ইতিমধ্যে আমরা আসলে আলোচনা করছি কি, হাইড্রোজেন পরমাণু গঠন সম্পর্কে বুর মডেলের স্বীকার্য, তারপরে গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস এবং বয়েলের সূত্র প্রতিপাদন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করব, জৈব যৌগ আপনাদের অনেকের কাছে কঠিন লাগে, কঠিন মনে হয়, জৈব যৌগ অংশের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আসলে কি দেখেন, জৈব যৌগ এই অংশটা, এই প্রশ্নটা আমরা আলোচনা করব স্যার। ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন, এটা বুঝার ব্যাপার, এটা বর্ণনামূলক প্রশ্ন থেকে আসলে এটা বুঝতে হবে আপনাকে। তো ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী, তো আপনারা ইথানোয়িক অ্যাসিডকে চিনেন কিনা, সংকেতটা কি, CH3COOH, এটা ইথানোয়িক অ্যাসিড। এবং ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, যখন একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, ClH2C, আমি যদি এইভাবে লিখি সমস্যা নেই, COOH, আমি ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আমি এটা আসতেছে না কেন, ক্লোরোইথানোয়িক অ্যাসিড মানে এই যে CH3 আছে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন তিনটা, এর মধ্যে একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, CH2Cl,
অথবা সিএলটা আমি আগেও দিতে পারতাম, আর COOH। এই যে এই একটা অ্যাসিড, এই একটা অ্যাসিড, একটা হলো ক্লোরোইথানোয়িক অ্যাসিড আর একটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটার মধ্যে কোনটা অধিক শক্তিশালী, এটা আপনাদের বুঝার ব্যাপার। এবং পরে আবার একটা প্রশ্ন আছে, নির্ধারণযোগ্য বুল ও অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য। এটা আপনারা আসলে, আমার একটা স্ক্রিন আছে, এটা আসলে টোটালটাই বর্ণনামূলক, আমার তেমন কিছু বলার নাই। তো আমরা একসাথে এই দুইটা প্রশ্ন দেখি। তো ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী, এটাও কিন্তু আপনাদের বোর্ড প্রশ্নে আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলেন তাইলে আমরা দেখি। পরের পেজে যেতে চাই। এখন আমরা আসলে কোন প্রশ্নটা পড়ব, যে গুরুত্বপূর্ণ ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড। এখন আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, যে অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের তীব্রতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এই বিষয়গুলো যদি থাকে তাইলে আসলে আমরা এখন পরের পেজে যেতে চাই। নোট, আমরা জৈব যৌগের এই প্রশ্নটা আলোচনা করব। আমি একটু পরের পেজে যাচ্ছে না কেন, ব্যাপারটা একটু পরের পেজে যান না এখানে। আচ্ছা, সমস্যা না, তো আমার পরের পেজে একটু যেতে হবে। সুদীপ্ত স্যার আছেন নাকি? ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী? আশা করি আপনার এই প্রতিপাদনটা প্লাস আগের প্রশ্নটা ভালো করে বুঝতে পারছেন। আমি আগে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি তো আসলে ডিজিটাল বোর্ডে নিয়মিত ক্লাস করাই না, এই জন্য একটু পেজ সেটআপে সমস্যা হচ্ছে। তো আমরা এখন একটু এই প্রশ্নটা দ্রুত পড়ে ফেলবো। জৈব যৌগের এই প্রশ্নটা আপনাদের জন্য সমস্যা হতে পারে, বা অনেকেই জৈব যৌগটা একটু ভয় পান। আমি একটু বলে দিব, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন যে প্রশ্নটা, ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতা বেশি? ক্লোরো
ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিড এর মধ্যে কোনটির তীব্রতা বেশি? তীব্রতা বেশি। ওকে স্যার, আমরা এই প্রশ্ন উত্তরে অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে আমাকে আগে বুঝতে হবে অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড হলো যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। আরহেনিয়াস মতবাদ অনুযায়ী আমি বলতেছি CH3COOH, এই যে এটা একটা ইথানোয়িক অ্যাসিড, আমি জলীয় দ্রবণে দিলে সে কি করবে? CH3COO অ্যাসিটেট আয়ন আর কি H+ আয়ন। এই যে স্যার ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরোইথানোয়িক অ্যাসিডের কথা আমি বলতেছি। আমি যদি বলি যে CH2ClCOOH এই একটা ক্লোরোইথানোয়িক অ্যাসিড, এটাও পানির মধ্যে দিলাম, দেওয়ার পরে সে একটা H+ আয়ন ত্যাগ করবে, CH2ClCOOH অ্যাসিটেট আয়ন এবং H+ আয়ন। স্যার এরা দুইজনেই জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে বিদায় তারা অ্যাসিড। এখন আমার প্রশ্ন হইল, বা আপনার কাছে প্রশ্নটা করা হয়েছে, এদের মধ্যে কোনটার তীব্রতা বেশি? অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা নির্ভর করে কে কত তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করতে হবে। যে যত তাড়াতাড়ি প্রোটন ত্যাগ করবে তার তীব্রতা তত বেশি। আমি দ্রুত আপনাকে এটা বলে দিচ্ছি। এখন এই ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটার তীব্রতা বেশি? কে প্রোটন ত্যাগ করতে পারবে আগে? আমি এই জন্য আপনাকে গাঠনিক সংখ্যাটা আমরা যেতে হবে, আমরা এর গাঠনিক সংখ্যাটা একটু দেখি। ইথানোয়িক অ্যাসিড এই যে C, তার সাথে আসলে কি আছে? তিনটা হাইড্রোজেন আছে, CH3, তিনটা হাইড্রোজেন আছে, আর COOH, আমি এইদিকে COOH। আমি যদি এই অ্যাসিডের আমি এই অংশটার গাঠনিক সংখ্যাটা লিখতে চাই, C+OH, নিশ্চয়ই আপনারা এটা বুঝছেন, CH3COOH। এখন এই যে জৈব অ্যাসিড, এগুলাকে আমরা আসলে বলি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হলো এই এইচটা, অর্থাৎ যারা অ্যাসিড হিসাবে ত্যাগ করবে, আমরা বলছি যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তারা অ্যাসিড, অর্থাৎ এই হাইড্রোজেন গুলা সে ত্যাগ করবে। এখন এই দুইটা পদার্থের মধ্যে কে আগে ত্যাগ করবে তার উপরেই আসলে তার তীব্রতাটা বেশি নির্ভর করে। তাহলে চলেন, এই যে ইথানোয়িক অ্যাসিড, পরেরটা ক্লোরোইথানোয়িক অ্যাসিড। ক্লোরোইথানোয়িক অ্যাসিড মানে কি? এই তিনটা হাইড্রোজেনের মধ্যে একটা ক্লোরিন। আচ্ছা, আমি ক্লোরিনটা এইদিকে দিই। এই যে স্যার ক্লোরিন, হাইড্রোজেন C+OH। এখন দেখেন, আপনার কাছে প্রশ্ন করছে এই দুইটার মধ্যে কোনটা তীব্র, অর্থাৎ ওনারা জানতে চাইছে আপনার কাছে যে কে আগে এই প্রোটনটা ত্যাগ করতে পারবে। একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন আছে। আমরা জানি ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তখন সে কি করবে? এই যে ক্লোরিন এবং কার্বন, এই ক্লোরিন এবং কার্বনের যে শেয়ারকৃত ইলেকট্রন আছে, ক্লোরিন তড়িৎ-ঋণাত্মকতার কারণে এই ইলেকট্রন জোট তার নিজের দিকে টেনে নেবে, অর্থাৎ তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি বিদায় এই ক্লোরিন পরমাণু কি করবে? এই কার্বন এবং ক্লোরিনের যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে, ক্লোরিন পরমাণু ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিবে, ফলে এই কার্বনের ইলেকট্রনের অভাব দেখা দিবে, যার ফলে ওই কার্বন এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে এই ইলেকট্রনটা এইদিকে আসা শুরু করবে, এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তার তড়িৎ-ঋণাত্মকতা আসলে কি অক্সিজেনের বেশি, যার ফলে অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি, এই জায়গায় একটা ক্লোরিন পরমাণু থাকার কারণে সে এই কার্বনের যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল, অর্থাৎ তড়িৎ-ঋণাত্মকতা বেশি থাকার কারণে সেই ইলেকট্রন গুলো তার নিজের দিকে টানতেছে। ফলে দেখেন এই টানটা কি এই OH এর মধ্যে এসে পড়তেছে না? ফলে এই জায়গায় এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এই বন্ধন বলের মধ্যে কি হবে? টানাটানি শুরু হবে, অর্থাৎ এই বন্ধনটা সহজে ভেঙে যাবে, যার ফলে সে সহজেই কি করতে পারবে? H+ আয়ন ত্যাগ করতে পারবে। এইটাই আসলে মূল বিষয়।
এখন আমি যদি ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে যাই, এই জায়গায় কি কোনো তড়িৎ ঋণাত্মক পরমাণু আছে স্যার? এই যে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এই জায়গায় যেমন ক্লোরিন এই শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে টানছে, এই জায়গায় কি এটা হবে না, যার ফলে এই বন্ধনটা তার তুলনায় ধীরে ধীরে ভাঙবে। এই ছিল আসলে ঘটনাটা। এখন আপনি পরীক্ষার খাতায় আনসার দিবেন কি, যে ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরোইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরোইথানোয়িক অ্যাসিডের ক্লোরিন এবং কার্বন বন্ধনের ক্ষেত্রে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বিদায় সে শেয়ারকৃত ইলেকট্রন যুগল তার নিজের দিকে টেনে নেয়, ফলে ওই শেয়ারকৃত ইলেকট্রন যুগলের কারণে OH যে বন্ধন আছে ওই জায়গায় আমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে এই বন্ধনটা সহজেই কি করে ভেঙে যায় এবং দ্রুত H+ আয়ন উৎপন্ন করবে। ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিশিষ্ট পরমাণু যুক্ত নেই, যার কারণে সে আস্তে আস্তে H+ আয়ন উৎপন্ন করবে। তাই ক্লোরোইথানোয়িক অ্যাসিডের তীব্রতাটা আসলে কি হবে, বেশি হবে। অর্থাৎ আমরা এই ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে ক্লোরোইথানোয়িক অ্যাসিডের তীব্রতাটা আসলে কি হবে, বেশি হবে। আপনারা কি বুঝতে পারছেন? ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো দেখেন এই প্রশ্নটা যদি বুঝতে পারেন তাহলে আমরা আরেকটা শর্টকাট প্রশ্ন আলোচনা করে আজকের লাইভটা শেষ করব। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টে জানান কেউ। এই প্রশ্নটার উত্তরটা কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টে জানান। যে ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরোইথানোয়িক অ্যাসিডের মধ্যে মূল পার্থক্যটা আসলে কি, একটা ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুর কারণেই আসলে কি হচ্ছে, এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল ক্লোরিন পরমাণুর দিকে চলে যাচ্ছে, যার ফলে সহজেই প্রোটন ত্যাগ করতে পারছে, যার ফলে ক্লোরোইথানোয়িক অ্যাসিড বেশি তীব্র। আপনাদের যাদের পিডিএফটা প্রয়োজন আমাকে একটু নক দিন, আমি দিয়ে দিব। এই এই প্রশ্ন উত্তরটা কি বুঝতে পারছেন? একটু কমেন্টে আমাকে জানান। আমি আরেকটা ছোট প্রশ্ন আলোচনা করে আজকের লাইভটা শেষ করব। ডিজিটাল বোর্ডে রেগুলার ক্লাস নেওয়া হয় না, এই জন্য মুভমেন্টটা একটু স্লোলি হচ্ছে, এই জন্য ক্লাসটা একটু দেরি হচ্ছে, দুঃখিত আমি। আশা করি নেক্সটে এই সমস্যা থাকবে না। আমি আরেকটা গুরুত্বপূর্ণ জৈব যৌগের প্রশ্ন আলোচনা করে আজকের লাইভটা শেষ করব। তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী। তারপরে এখন আমি আলোচনা করতে চাই যে পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করবেন, এই জৈব যৌগের প্রশ্নটা আলোচনা করব। এই যে জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মূল্য নয়, এগুলা আপনারা নিজেরা পড়লেই পারবেন। তো আমি এই পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে আমরা পার্থক্য করব, জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রশ্নটা আলোচনা করে আজকে লাইভটা শেষ করব। বেশি সময় লাগবে না, এটা আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। তো চলেন আজকে যে প্রশ্ন আলোচনা, পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল
অ্যালকোহল কিভাবে শনাক্ত করব, কিভাবে শনাক্ত করব বা পার্থক্য করব, শনাক্ত করব শনাক্ত আমরা এই প্রশ্নটা পড়ে আসলে আজকের লাইভ ক্লাসটা শেষ করব। শনাক্ত শনাক্ত করবে বা করা যায় 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা যায়। তাহলে চলেন আমরা আসলে অ্যালকোহল আসলে কি, যাদের মধ্যে আমরা বলি ওএইচ অর্থাৎ ওএইচ কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে আসলে আমরা অ্যালকোহল বলি। এখন এই অ্যালকোহলটা আসলে অ্যালকোহল আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আপনাকে যদি বলে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব, সেই ব্যাপারটা নিয়ে আমি বলবো। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল, এটা একাধিক পরীক্ষার মাধ্যমে করা যায়। তো আমরা আসলে করে ফেলবো লুকাস বিকারকের মাধ্যমে। লুকাস বিকারক আসলে কাকে বলে, আমরা এই সংজ্ঞাটা ছোট প্রশ্ন যদি আসে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ। আমরা এই যে শনাক্তটা করব লুকাস বিকারক দ্বারা করে ফেলবো আর কি। অর্থাৎ লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শনাক্ত করে ফেলবো। তো স্যার আমরা ডিগ্রিটা আসলে বুঝি কিনা, আমি যদি বলি অ্যালকোহল যে OH, আমরা জানি এটা CH3, এটা হলো CH3OH, এটা আমরা বলি মিথানল, মিথানল। এখন এই অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল আছে। এই ডিগ্রিটা আসলে হয় কি, এই হাইড্রোজেনটা যদি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, এই হাইড্রোজেনটা যদি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়। তো চলেন আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল যদি দেখি, মনে করেন তিনটা পাত্রের মধ্যে 3 ধরনের অ্যালকোহল আছে। আপনি লিখে রাখছিলেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, লেখাটা মুছে গেছে। এখন আমি আপনাকে বললাম যে কোন পাত্রে কোনটা আছে কিভাবে শনাক্ত করবেন, আপনি লুকাস বিকারক দিয়ে করতে পারবেন। এখন এই লুকাস বিকারক জিনিসটা আসলে কি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ, এটা দিয়ে আমি আসলে শনাক্ত করতে পারি। চলেন আমরা আসলে, তো আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল দিলাম CH3HOH। এই যে স্যার ওই যে CH3, এই জায়গায় আমি আরো লিখতে পারতাম যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ। তো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আমি এই 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করব সেই জিনিসটা আপনাকে বুঝাচ্ছি। আমি নিচে আরেকটা দিলাম 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে দুইটা মিথাইল মূলক বা দুইটা আর দিতে পারি আমি, HOH। এবং 3 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ আমার একটা কার্বনের সাথে তিনটাই অ্যালকাইল গ্রুপ থাকবে, CH3 আমরা ধরে নিলাম CH3, আপনি সাধারণ সংকেত হিসেবে আরও ইউজ করতে পারেন। এই যে স্যার এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। ডিগ্রিটা কিভাবে বুঝলাম, যে কার্বনের সাথে যেটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এই জায়গায় আছে একটা, এই জায়গায় অ্যালকাইল গ্রুপ আছে হয়তো দুইটা, এই জন্য 2 ডিগ্রি, এর সাথে কার্বনের সাথে আমার তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, 3 ডিগ্রি। এখন আপনি মনে করেন তিনটা পাত্রের মধ্যে এটা ছিল, একটা পাত্র, দুইটা পাত্র, তিনটা পাত্র। এখন কোনো কারণে এই লেখাটা মুছে গেছে, আপনার ল্যাবে কি করছেন, তিনটা পাত্রের মধ্যে একটার মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি রাখছেন, আপনার লেখাটা মুছে গেছে। তখন আপনার টিচার বললো যে হ্যাঁ তুমি লেখাটা মুছলা কেন, যে আমাকে শোনা কোনটাতে 1 ডিগ্রি আছে কোনটাতে 2 ডিগ্রি আছে তুমি আমাকে বের করে দেখাও। তো আপনি কি করলেন, এই জায়গা থেকে কিছু নমুনা, অর্থাৎ প্রথম পাত্র থেকে একটু নমুনা নিয়ে এর মধ্যে লুকাস বিকারক দিয়ে দিলেন। আমরা লুকাস বিকারক দিই জিঙ্ক ক্লোরাইড এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। আমি যদি জায়গায় গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আপনি দিলে, আপনি যখন 1 ডিগ্রির মধ্যে সেটা দিবেন, তখন আসলে এই জায়গায় ইকুয়েশনটা হবে কি, আপনি মনে রাখবেন যে এই OH আর H মিললে পানি হবে, এই OH আর H মিললে কি হবে, পানি হবে, অর্থাৎ এই দিকে আমার পানি উৎপন্ন হবে। এখন দেখেন তাহলে রইলটা কি, এই ক্লোরিনটা এই জায়গায় গেল গিয়ে পদক্ষেপ তৈরি করবে, CH3 গাঠনিক সংকেত আকারে লিখবেন আপনি, CH3HCl।
এটা আমরা গাঠনিক সংকেত আকারে ছাড়া আণবিক আকারে লিখতে পারি, তবে আমার সাজেশন থাকবে আপনারা গাঠনিক সংকেত আকারে লিখবেন, তাইলে বুঝতে হবে। এই জায়গায় আসলে কি হবে, অদক্ষেপ তৈরি হবে খুব দ্রুত। সরি দুঃখিত, 1 ডিগ্রি 2 ডিগ্রির ক্ষেত্রে আমি 3 ডিগ্রি আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এই জায়গায় হবে সিএল। স্যার আমি যখন 1 ডিগ্রিতে দিব, 1 ডিগ্রির মধ্যে যখন আমি লুকাস বিকারক দিব, এই জায়গায় আসলে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, তখন এই জায়গায় কোনো অদক্ষেপ হবে না, তৈলাক্ত দ্রবণ হবে, তৈলাক্ত দ্রবণ। অর্থাৎ যে পাত্রের মধ্যে দিলে কোনো অদক্ষেপ তৈরি হচ্ছে না, তখন আপনি এটা বুঝে নেবেন এটা আমার 1 ডিগ্রি। এটা কি 1 ডিগ্রি। আচ্ছা, এখন আসেন আমি 3 ডিগ্রিটার ব্যাপারে আগে একটু বলতে চাই। আপনি যখন এটার মধ্যে গাঢ় HCl গাঢ় HCl তীর চিহ্ন দিয়ে আমি যখন জিঙ্ক ক্লোরাইড দেব, জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সাথে সাথে কি হবে, এই জায়গায় পানি হবে। পানিটা কেমনে হয়, OH এবং H চলে যায়, তখন Cl এই জায়গায় অদক্ষেপটা হয় দ্রুত। থ্রি ডিগ্রির ক্ষেত্রে দ্রুত অদক্ষেপ তৈরি হবে, CH3 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 Cl আর সাথে হবে H2O। স্যার এই তিনটা পাত্রের মধ্যে আপনি যখন একই সাথে কি দিবেন, লুকাস বিকারক দিবেন, যেটার মধ্যে দ্রুত মানে দেওয়ার সাথে সাথে সাদা অদক্ষেপ তৈরি হয়ে যাবে, সেইটা আসলে আমাদের কি 3 ডিগ্রি অ্যালকোহল। সেটা আসলে কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল, দ্রুত অদক্ষেপ। আচ্ছা, আর যেটার মধ্যে আমরা আমাদের গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিলাম ZnCl2, তো আমরা জানি পানি হবে, এই OH আর H চলে যাবে পানি, যেটার মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহল ছিল সেটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অদক্ষেপ তৈরি হবে, সাদা অদক্ষেপ হবে। আমি ডাউন এরর দিয়ে অদক্ষেপটা বুঝাচ্ছি, এই আপনি এই জায়গায় লিখবেন 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে। ওকে স্যার, আমরা এখন এটাকে সারসংক্ষেপে 1-2 মিনিটে বলে ফেলি যে আসলে আমরা এটা কিভাবে শনাক্ত করব। আপনাকে বলছে যে পরীক্ষাগারে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করবেন। আপনি কি করবেন, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সংখ্যা দিলাম, আমরা 3 ডিগ্রি লিখলাম, 2 ডিগ্রি 1 ডিগ্রি, এখন সবগুলোর মধ্যে আমি লুকাস বিকারক দিলাম। তখন 3 ডিগ্রির মধ্যে যখন আমি লুকাস বিকারক দিছি, যে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা পাত্রের মধ্যে আপনার দ্রুত অদক্ষেপ চলে আসছে সাদা, সেটা আপনি বুঝবেন 3 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত অদক্ষেপ তৈরি করে। তারপর কিছুক্ষণ পরে যেটা আসবে সেটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, আর 1 ডিগ্রিতে কোনো অদক্ষেপ তৈরি হবে না, এটা তৈলাক্ত দ্রব্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা জৈব যৌগের রিঅ্যাকশন আপনারা বুঝছেন কিনা বলেন, আমি ক্লাসটা আসলে শেষ করে ফেলবো। আর আপনাদের আগ্রহ থাকলে আমি আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটার উত্তর বুঝছেন কিনা একটু আমাকে জানান কমেন্টে। আর আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই আমি আরো লাইভ ক্লাস নিব। তো আমরা পরীক্ষাগারে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি এই ব্যাপারটা বুঝতে পারছি। যে যার মধ্যে লুকাস বিকারক দিলে দ্রুত অদক্ষেপ চলে আসবে সেটা আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, 5 থেকে 10 মিনিট লাগলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং যদি কোনো অদক্ষেপই তৈরি না হয় সেটা আসলে 1 ডিগ্রি অ্যালকোহল। তো ধন্যবাদ সবাইকে। আমি আজকে আসলে আলোচনা করছি আপনাদের
2021 সালের আপনার নন মেজর 1 কোর্সে যে প্রশ্নগুলো আসছিল খ বিভাগে, এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেগুলা বিবেচনা করছিলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা যায়, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড এর মধ্যে কোনটা অধিক শক্তিশালী, এটা আপনারা নির্ধারণযোগ্য বলে এগুলো বর্ণনামূলক প্রশ্ন আপনারা পড়তে পারবেন। এটাও স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক হলে অবস্থান্তর মূল্য নয় কেন সেটাও পারা যাবে। জৈব যৌগ সম্পৃক্ততা শনাক্তকরণ পরীক্ষা। আর এই যে স্যার বর্গমূল সি ইজ ইকুয়াল টু √3RT/M এই সূত্র দিয়ে এই বর্গমূল গড় বর্গবেগ এটা করা যাবে 3RT/M। এই জায়গায় আর এর মানটা এসে এককে বসাবেন, টিটা কেলভিন এককে, আর এমটা কেজিতে নিয়ে যাবেন এসে এককে। আশা করি এই প্রশ্নগুলা খ বিভাগে আর আপনাদের সমস্যা থাকার কথা না। তো যদিও ডিজিটাল বোর্ডে দ্বিতীয়বারের মতো ক্লাস, এই জন্য আমার একটু সময় হয়তো বেশি লাগছে এবং বোর্ডের সেট আপটা ওইভাবে আসলে আমি অভ্যস্ত নই। আশা করেন পরবর্তী ক্লাসগুলোতে এরকম হবে না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর রসায়ন নন মেজর 1 কোর্সে আপনারা যারা আমার পেইড কোর্সে যুক্ত আছেন, এই সবগুলো প্রশ্ন আসলে আমাদের পেইড কোর্সে আলোচনা করা আছে। আমি আপনাদের পরীক্ষার আগেই অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে একটা শর্ট সাজেশন দিব। তবে ভালো রেজাল্ট করতে হলে আমাদের একটু পড়াশোনা একটু বেশি করাই লাগবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা আর আপনাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই পরবর্তীতে আরো লাইভ ক্লাস নিব। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি।